আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামীকাল 12ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের ভাষায় পৃথিবীর সেরা নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আজকে বাংলাদেশ থেকে খবর পেলাম, ঢাকার বন্ধুরা বলল ঈদের চাইতেও নাকি ঢাকা আজকে ফাঁকা। সারা বাংলাদেশ থেকে খবর পেলাম যে সারা বাংলাদেশের একই অবস্থা, সারা দেশটাই থমথমে। কি হতে যাচ্ছে, সবার মনের মধ্যে একটা অজানা ভয়, আতঙ্ক, একটা সংশয় কাজ করছে। উৎসব মুখর পরিবেশে সেরা নির্বাচনের আগে কেন শহর জুড়ে এই কবরের নিস্তব্ধতা, কেন অবিশ্বাস্য নীরবতা? এটাই ইনুস ম্যাজিক। সব দল প্রস্তুত। আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে এই নির্বাচন তার গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই হারিয়েছে। এই নির্বাচনের যে ফলাফল আমরা পাবো সেটা বাংলার মানুষের সবার মতামতের প্রতিফলন নয়, কারণ এই মুহূর্তে 50 থেকে 60% ভোটার আওয়ামী লীগকে ভোট দিত বিভিন্ন জরিপ থেকে, যতদূর আমরা জেনেছি। 50 থেকে 60% ভোটারকে আপনি বাইরে রেখে আপনি একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনী ফলাফলের যেটা আমরা পাবো সেটা তো বাংলাদেশের সর্বস্তরের মানুষের মতামতের প্রতিফলন নয়। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন যে বাংলাদেশ পরিবেশ স্থিতিশীল হবে, গণতান্ত্রিক যাত্রা আরো মসৃণ হবে, তাহলে তাদের এই ধারণাটা সম্ভবত ভুল। আমার ধারণা, এই প্রহসনের নির্বাচনের পরে বাংলাদেশ আরো অস্থিরতার মধ্যে গিয়ে পড়বে, আরো অস্থিতিশীল অবস্থায় পড়বে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি গভীর খাদের মধ্যে পড়বে। তারপরে অনেকে বলছেন যে অন্তত এই যে জাতির উপরে জেকে বসা ডক্টর ইউনূস তো বিদায় হবে। ডক্টর ইউনূস গত 17 মাসে দেশটার রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সবকিছুকে এমনভাবে গুঁড়া গুঁড়া করেছেন, ধ্বংস করেছেন যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক এই বাংলাদেশকে চালাতে খুব কষ্ট হবে। ডক্টর ইউনূসের বিদায় যদি তিনি যান তাহলে হয়তো সেটাই একমাত্র প্রাপ্তি হবে। গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির, ছাত্র দলের অনেককে বের করে দেওয়া হয়েছে। বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা হার্ট ফেল করে মারা গেছেন। জামাত নানানভাবে চেষ্টা করছেন এই নির্বাচনে জয়লাভ করতে, ক্ষমতায় আসতে, কিন্তু জামাতের সেই স্বপ্ন পূরণ হবে না। যেটা এখন জানা যাচ্ছে যে জামাত হয়তো 50টার মতো সিট পেতে পারে, কিন্তু জামাত তাদের পছন্দের ডিসি বসিয়েছেন বিভিন্ন জেলায়। 64টা জেলার শোনা যায় যে 58টা জেলায় জামাতের সমর্থক ভিসি। বিভিন্ন জেলায় যে এসপিদের পদায়ন করা হয়েছে অধিকাংশই জামাতের বলে জামাত সূত্র দাবি করছে। কিন্তু আজকের 2-3টা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত। নইলে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁয়ের জামাতের আমির বেলাল উদ্দিন সাহেবের ব্যাগের মধ্যে 50 লাখ, কেউ বলে 74 লাখ টাকা পাওয়া গেছে। এই টাকাটা ধরা হয়ে এটা মিডিয়া কাভারেজ দেওয়া হলো। জামাত সংবাদ সম্মেলন করে বলছে এটা তার ব্যক্তিগত টাকা। এই বেলাল উদ্দিন সাহেব, এই যে আমির, তিনি একটা মাদ্রাসার শিক্ষক। তার এত টাকা, তিনি ব্যবসা করেন বলে শুনেছি। মাদ্রাসা শিক্ষক, আবার গার্মেন্টস ব্যবসা করে। তিনি 50 লাখ টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে। কোন ব্যবসায়ী 50 লাখ টাকা ক্যাশ নিয়ে চলাফেরা করে বলেন তো? আমাদের একটা কিছু বলল আর আমরা সেটা বিশ্বাস করে থাকলাম। নির্বাচনের এই যে টাকা, জামাত, আমি গতকালই বলেছি, কোথাও কোথাও বিশেষ করে ঢাকা 15 যেখানে জামাতের আমির ইলেকশন করছে, পরিবার প্রতি 15,000 টাকা দেবে। এছাড়াও তারা সারা দেশব্যাপী টাকা দিয়ে ভোট কিনছে।
আজকে ফেনীর দাগনভূয়ায় এক জামাত নেতার বাসা থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। জামাত এবার কিন্তু অনেক ব্যালট পেপার, একদম রিয়েল ব্যালট পেপার তাদের দখলে নিয়েছে। নির্বাচন কমিশনের সহায়তায় তারা বেশ কিছু ব্যালট পেপার নিয়েছে এবং তারা যেটা প্ল্যান করেছে, তাদের খুব বিশ্বস্ত যেসব অনুসারী ভোটার আছে তাদের কাছে তারা এক সেট গণভোট এবং সংসদ নির্বাচনের এক সেট ব্যালট পেপার দিয়ে দিবে, আর এক সেট সে নির্বাচনী কেন্দ্রে গিয়ে নেবে। তার মানে সে যখন সাবমিট করবে তখন সে ডাবল ভোট সাবমিট করবে, এবং তারা এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করছে যে কোন কেন্দ্রে কত এক্সট্রা ভোট সাবমিট করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা হচ্ছে, বলা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে একটা ম্যাজিস্ট্রেট থাকবে, কিন্তু সন্ধ্যার পরে সেনাবাহিনী সাধারণত একা মুভ করবে ভোটের দিন, কাল 12ই ফেব্রুয়ারি, এবং তখন এই কিছু কিছু সেনাবাহিনীর সদস্য তারা ওই ভোট কেন্দ্রে মিলে ওই কিছু ব্যালট তারা, যেহেতু বলেছি তাদের কাছে অতিরিক্ত কিছু ব্যালট আগেই দেওয়া আছে, সেই ব্যালটে সিল মেরে তারা সেইগুলো ব্যালট বাক্সে ভরবে। সেখানে আর্মি তাদের সহায়তা করবে বলে কেউ কেউ দাবি করছেন। এদিকে অপরাধী চক্র, কিশোর গ্যাং তারাও সক্রিয় রয়েছে। কালকে নির্বাচনের অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে। 68টা আসনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আমরা বলছি না, এটা পুলিশের আইজি পর্যন্ত স্বীকার করছেন এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে। নির্বাচন কমিশনের একজন কমিশনার বলেছেন 50% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো উৎসবমুখর পরিবেশের বিশ্বের সেরা নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয়, 68টা আসনে যদি জঙ্গি হামলার আশঙ্কা করা হয়, তাহলে ওই নির্বাচনে কে ভোট দিতে যাবে? আওয়ামী লীগ তো ভোট বর্জন করেছে এবং আওয়ামী লীগের লোকজন সমর্থকরা ভোট দিতে যাবে না। দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। যদি কেউ ভোট দিতে যায় আওয়ামী পন্থী কোনো কারণে, তাকে বলা হয়েছে সে যেন না ভোট দেয় এবং সংসদ নির্বাচনের অংশে সে যেন জামাত বিএনপির বাইরে কাউকে ভোট দেয় বা একাধিক ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করে আসে। এই নির্বাচনে আওয়ামী লীগকে জোর করে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তারপরেও দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগকে ঘিরেই সব আলোচনা হচ্ছে এবং সব প্রার্থীরা মনে করছে যে আওয়ামী সমর্থকদের ভোট তারা পাবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা পাবে না। কাল প্রচুর সহিংসতা হবে, প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে, প্রচুর রক্তপাত হবে এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে। তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে এই নির্বাচনটি, এই প্রহসনের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন কিনা সেটা আপনি আরেকবার ভাবুন। আপনি যদি আওয়ামী লীগের সমর্থক কর্মী হন তাহলে দলীয় সিদ্ধান্তে আপনি ভোট দিতে যাবেন না। আপনি যদি সাধারণ জনতা হন, আপনি যদি মনে করেন যে গত 17 মাসে ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করেছে এবং এই গণভোটের মধ্য দিয়ে, আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে সংবিধানটি করা হয়েছিল, সেই সংবিধানটাকেও কাটাছেঁড়া মোটামুটি ধ্বংস করা হবে, তাহলে আগামীকাল আপনি নিশ্চয়ই ভোট দিতে যাবেন না। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, তারা এই বাংলাদেশকে রক্ষা করবার জন্যই আগামীকাল 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা বর্জন করব। আর যদি কেউ যান, সাবধানে থাকবেন, নিজের জানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন। এবং কালকে আরো কিছু ঘটনা ঘটবে, দেখবেন বেশ কিছু প্রার্থী দুপুরের পর থেকে প্রার্থিতা প্রত্যাহার করা শুরু করেছে এই নির্বাচনের মান কোয়ালিটির প্রশ্ন তুলে। অলরেডি বিকাশ নুরু, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এবং ডাকসুর ভিপি ছিলেন, নুরু অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে এইভাবে নির্বাচন হলে তিনি হয়তো কাল উইথড্র করতে পারেন। সুতরাং প্রিয় বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন, অলরেডি আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু এই ভোট বর্জন করেছি। আমরা অধিকাংশই ভোটার হিসেবে নিবন্ধনই করিনি। তারপরে যে মাত্র 5%-এর মতো ভোটার হিসেবে নিবন্ধন করেছিল, তার মধ্যে আবার 2% ভোট দেয়নি। সুতরাং ওভারঅল মাত্র 3%, 97% প্রবাসী এই ভোট বর্জন করেছে। সেখান থেকে এই ট্রেন্ডটাই বাংলাদেশের মানুষের কাছেও আমরা আশা করছি। আমরা আশা করি যে 10, 15 বা 20% ভোট হতে পারে, কিন্তু
যে যা ভোটই দিক, অনেকে আমাকে বলেন ভাই ভোট কেন্দ্রে যাবো, গণভোটে না দেবো না, আপনার হ্যাঁ নাতে কোনো কিছু থেমে থাকবে না। আমি তো অনেক জায়গায় বলেছি যে গণভোট পাবে 70-10% বেশি, আর পুরো বাংলাদেশের আসন কে কোন পার্টি কত পাবে এগুলো মোটামুটি একটা নির্ধারিত হয়ে আছে। এর মধ্যে আপনারা যা দেখছেন এগুলো সবই স্ক্রিপ্টের অংশ, মেটিকুলাস ডিজাইনের অংশ। বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন, তার সামনে ভীষণ অনিশ্চয়তা। এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় হলো কালকের নির্বাচন বর্জন। একটা হাস্যকর প্রহসনের নির্বাচন হবে। সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে, উদ্বেগ প্রকাশ করেছে, এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না, কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে যে সেরা নির্বাচনের নামে কেমন প্রহসনের, কেমন হাস্যকর একটা নির্বাচন হয়েছিল। সে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনকেও হার মানাবে আর এই 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন, ঘরে থাকেন, পরিবারের সাথে সময় দিন। ওইসব সন্ত্রাস, গন্ডগোল, মারামারির মধ্যে যে নিজের জীবন খোয়ানোর কোনো মানে হয় না। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাবাহিনী কি পারবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দিতে? এই আলাপটা শুরু করবার আগেই বলতে চাই যে কিসের বৈধতা? বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে বাদ দিয়ে পুরো সেনাবাহিনী নেমে যে নির্বাচনে সহযোগিতা করছে, লক্ষাধিক সেনা সদস্য মাঠে থেকে, এই নির্বাচনটা তো অবৈধ। আজকে যে বড় বড় জেনারেলরা, আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় আসেন, তখন এই জেনারেলরা ম্যাক্সিমাম মেজর ছিলেন, ক্যাপ্টেন মেজর, লেফটেন্যান্ট কর্নেলও মনে হয় 2009 সালে তারা ছিলেন না। এই যে 16 বছরে মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল পর্যন্ত হলেন, মেজর জেনারেল হলেন, মুখে জয় বাংলা, আওয়ামী বন্দনা করে কিন্তু হয়েছেন। আজকে সেই জেনারেলদের নেতৃত্বের বাংলাদেশ, এই যে সরকারটা, এই সরকারটা হচ্ছে সেনা সমর্থিত সরকার। আমি বারবার বলি যে সেনাবাহিনী যদি বলে আজকে রাস্তা মাপো, ইউনুস রাস্তা মাপতে 5 মিনিট সময় লাগবে না। সেই সেনাবাহিনী সহযোগিতা করে অর্ধেক বাংলাদেশকে বঞ্চিত রেখে একটা নির্বাচন করছে। কিন্তু এই নির্বাচন বৈধতা কি দিতে পারবে? দেশে কি শান্তি আনলো? আনলো না। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলিয়ে দিল। ইউনুস চলে যাবে বা চলে যাওয়ার একটা ভিন্ন রূপ হবে, কিন্তু যেটি আসবে সেটিও বাংলাদেশকে শান্ত করতে পারবে না এবং এই নির্বাচনকে বৈধতা দিতে পারবে না। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এই নির্বাচন নিয়ে জনমনে প্রশ্নের পাহাড়। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়ায় আয়োজিত হতে যাচ্ছে এই ভোট। ঠিক এই পরিস্থিতিতেই দৈনিক বণিক বার্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আজকে, যার শিরোনাম সেনাবাহিনীর পেশাদারত্বের উপরেই গণতন্ত্রের উত্তরণ। শিরোনামটাও নিঃসন্দেহে হাস্যকর। সেনাবাহিনীর পেশাদারত্বে একতরফা নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ কিভাবে হয়? আমি অন্ততপক্ষে বুঝি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। প্রশ্ন হলো, অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করা একটি দলকে বাইরে রেখে কি আদৌ গণতন্ত্র উত্তরণ সম্ভব, নাকি সেনাবাহিনীর পেশাদারত্ব এখানে কেবল একটি সুষ্ঠু পরিবেশের গ্যারান্টি, নির্বাচন পরিবেশের গ্যারান্টি? এখানে এই জায়গাটাতে ফুল স্টপ দিলে চলবে না। শুধু নির্বাচন পরিবেশ নয়, আজকে 2024-এর অগাস্ট থেকে আজকে 1.5 বছর পর্যন্ত বাংলাদেশের যে দায়, এই দায় সেনাবাহিনীকে নিতে হবে।
কারণ এটা আমি বারবার বলছি, যে শুরুতেই বলেছি যে এটি সেনাবাহিনী সমর্থিত সরকার। এই ভিডিওতে আমরা বণিক বার্তার যে আর্টিকেলটি, সেই আর্টিকেলটির প্রতিটি লাইন ব্যবচ্ছেদ করবার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কেন এবার সেনাবাহিনী এত বেশি সক্রিয় এবং কেন এই নির্বাচন তাদের জন্য এক ইমেজ রিবিল্ডিং বা ভাবমূর্তি উদ্ধারের লড়াই। বিভিন্ন গণমাধ্যম সহ আজকের বণিক বার্তার প্রতিবেদনও বলছে যে এবার 9,70,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকছে। এর মধ্যে সেনাবাহিনী একাই থাকছে 1,03,000। কেন এই বিশাল মোতায়েন? এবং আজকে থেকে, আজ 8 ফেব্রুয়ারি থেকে 7 দিন, নির্বাচনের পরেও 3 দিন মাঠে থাকবে সেনাবাহিনী, মানে নির্বাচনী দায়িত্বে মাঠে থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। বণিক বার্তার প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এবার কেন্দ্র দখল, জোরপূর্বক ভোট দেওয়া এবং সহিংসতা রোধে সেনাবাহিনীকে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় জানেন? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা আবার ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ সেনাবাহিনী এবার কেবল টহল দেবে না, প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ এবং ব্যবস্থা নেওয়ার সরাসরি ক্ষমতা রাখে। আর্টিকেলটি একটি অত্যন্ত সাহসী আলোচনা করেছে সেনাবাহিনীর গত 4টি নির্বাচনের ভূমিকা নিয়ে। 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া দাবি করেছেন তিনি সংবিধান মেনেছেন, কিন্তু ভোটার উপস্থিতি ছিল নগণ্য। 2018 সালে রাতের ভোট হিসেবে পরিচিত এই নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকলেও অভিযোগ ছিল তারা ছিল মূলত নিষ্ক্রিয়। 2024 সালের একতরফা নির্বাচনে সেনাবাহিনী সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনাকে সচল রাখতে সহায়তা করেছে বলে বিশ্লেষকদের দাবি। বণিক বার্তা এই ইতিহাসগুলো মনে করিয়ে দিয়ে বলছে, এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচন সেনাবাহিনীর জন্য একটি রিহ্যাবিলিটেশন মোমেন্ট বা পুনর্বাসন মুহূর্ত। তারা কি গত 3টি নির্বাচনের বিতর্কিত ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলছেন তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। এই নিরপেক্ষতার উপরই নির্ভর করছে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর পেশাদারত্বের উপর গণতন্ত্রের উত্তরণ নির্ভর করছে, কিন্তু আওয়ামী লীগের মতো বড় দল, প্রধান দলকে বাইরে রেখে কি গণতন্ত্র পূর্ণতা পায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রের উত্তরণ কেবল ভোটের দিনের শান্তির উপর নির্ভর করে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে বণিক বার্তার বিশ্লেষণ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর দায়িত্ব হলো একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটি একটি রাজনৈতিক বাস্তবতা বা আইনি জটিলতার ফল হতে পারে, কিন্তু যারা নির্বাচনে অংশ নিচ্ছে, যেমন বিএনপি এবং অন্যান্য দল, তাদের মধ্যে যেন কোনো পেশি শক্তির লড়াই না হয়, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেটি নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের জনসভায় বলেছেন যে সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, আমরাও চাই। অর্থাৎ বড় একটি রাজনৈতিক পক্ষ সেনাবাহিনীর উপর আস্থা রাখছে, কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন বা তাদের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে, তা সেনাবাহিনীর অস্ত্র বা শৃঙ্খলা দিয়ে পূরণ করতে পারবে না। সেনাবাহিনী কেবল একটি প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারে, জনগণের ম্যান্ডেটকে নয়। গত 5 ফেব্রুয়ারি ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন একটি পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে আইনের আওতায় বল প্রয়োগ করা হবে, রুলস অফ এনগেজমেন্ট
বা আরপিওর নতুন ক্ষমতা অনুযায়ী সেনাবাহিনী এবার অনেক বেশি শক্তিশালী। সেনাপ্রধান নিজে জেলা শহরগুলো সফর করছেন, কর্মকর্তাদের সাথে মত বিনিময় করছেন। এর উদ্দেশ্য দুটি: এক, সিভিল প্রশাসনকে আশ্বস্ত করা যে সেনাবাহিনী তাদের পাশে আছে; দুই, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো। বিগত নির্বাচনগুলোতে মানুষ দেখেছে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আর কেন্দ্র দখল হচ্ছে। এবার যদি তারা সত্যি কেন্দ্র দখলকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ করে তবেই মানুষের আস্থা ফিরবে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই নির্বাচনকে কতটা গ্রহণ করবে তা এখন বড় একটি চ্যালেঞ্জ। ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, ভোট না দিতে বলার কথা বলা হয়েছে। গতকালকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারী ভিডিও বক্তব্যে জানিয়েছেন যে এই নির্বাচনে আপনারা ভোট দিবেন না, ভোট দিতে যাবেন না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগেররা এই নির্বাচনে ভোট দিতে যাবে না। বুধবার তার আর্টিকেলে যে গণতন্ত্র উত্তরণের কথা বলা হয়েছে তা মূলত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক ধাপ। একটি নির্বাচনের গ্রহণযোগ্যতা দুটি বিষয়ের উপর নির্ভর করে: এক, অংশগ্রহণমূলকতা, যেখানে বড় সব দল থাকবে; দুই, স্বচ্ছতা, যেখানে ভোট কারচুপি হবে না। দুর্ভাগ্যবশত প্রথম শর্তটি অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ পূরণ না হয় এই নির্বাচন শুরু থেকেই একটি অপূর্ণতা নিয়ে যাত্রা করছে। তবে দ্বিতীয় শর্তটি অর্থাৎ স্বচ্ছতা পুরোপুরি নির্ভর করছে সেনাবাহিনীর পেশাদারত্বের উপর। যদি সেনাবাহিনী প্রমাণ করতে পারে যে তারা কোনো বিশেষ দলের লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে না, তবে হয়তো ভবিষ্যতে একটি প্রকৃত অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথ প্রশস্ত হবে। 12 ফেব্রুয়ারি ভোট কি কেবল একটি আনুষ্ঠানিকতা নাকি নতুন বাংলাদেশের পথে প্রথম পদক্ষেপ? সেনাবাহিনী কি পারবে তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে? উত্তর পাওয়া যাবে মাত্র কয়েকদিন পরে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে? সেনাবাহিনীর এই সক্রিয় ভূমিকা কি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল।